এবং এই ব্যাংক নিয়ে কেবল জামাতি কেন আন্দোলন করছে, এই ব্যাংক নিয়ে কেবল জামাতি কেন কথা বলছে? জামাত আন্দোলন করছে না, বলছে গ্রাহকরা আন্দোলন করছে। না, ওই তো আপনি তো সেই গ্রাহকদের তো দেখেছেন আপনি, এবং কালকে পার্লামেন্টে যারা এই নোটিশটা এনেছে এবং এটা যারা করেছে তারা কারা, এবং আপনি দেখেন সেখানে এনসিপির বা অন্যান্য দলের কেউ কিন্তু এটাতে অংশ নেন নাই, জামাতের সদস্যরাই সেখানে এটা নিয়ে কথা বলছে। প্রশ্নটা হলো এই যে ধরেন আরো তো অনেক ব্যাংকে এই হাসিনার আমলে আরো অনেক ব্যাংক লুটপাট হয়েছে, আরো অনেক ব্যাংক এরকম ব্যাংকরাপসি হয়েছে। তো এই ব্যাংকটা নিয়েই কেন এটা হচ্ছে? এবং 5 তারিখের পরে কারা ব্যাংকে গিয়ে মানে এই যে মানে মিছিল করে, যেটা স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায় যে তাকবীর দিয়ে দখল করেছে, তারা কারা? এই মুখগুলো কিন্তু অচেনা না, অনেক মুখ অচেনা, কিন্তু এর ভিতরে কিন্তু কিছু কিছু মুখ চেনা। তো প্রশ্নটা হলো যে সেইটা আর একটা ব্যাপার, তাই না? কাজেই এটা আমার মনে হয় যে একটা জায়গায় পরিষ্কার হওয়া উচিত। 3 নম্বর হলো স্বরাষ্ট্রমন্ত্রী আরেকটা কথা বলেছেন যে এই যে মানে মানে আরডিএস এর কথা যেটা বলেছেন, এই ব্যাপারে আমার কাছে পর্যাপ্ত তথ্য নেই, আমি বলতে পারবো না। কিন্তু প্রশ্নটা হলো যে নিশ্চয়ই আমাদের জামাতের আমির চ্যালেঞ্জ করেছেন এবং এটা ইটস ফেয়ার এনাফ। আমি মনে করি যে স্বরাষ্ট্রমন্ত্রীর এই চ্যালেঞ্জ গ্রহণ করা উচিত এবং গ্রহণ করে নিজের মানে বক্তব্যের ইয়ে দেওয়া উচিত, মানে প্রমাণ দেওয়া উচিত। আমি এটা কে মনে করি ইটস ফেয়ার এনাফ, তিনি খুব মানে সঠিকভাবে চ্যালেঞ্জ করেছেন এবং সেই চ্যালেঞ্জের জবাব স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া উচিত। তিনি যদি সঠিক বলে থাকেন নিশ্চয়ই তদন্ত করবেন এবং তিনি এটা দেখবেন। কিন্তু বিগত নির্বাচনে যে এই যে বিপুল পরিমাণ টাকার যে ফ্লো হয়েছে, এটা তো আমরা দেখেছি, তাই না? এই যে কিন্তু উনি যে বললেন যে হ্যাঁ টাকা দিয়েছে আবার জান্নাতও বিক্রি করেছে, এইটা উনি কিভাবে বললেন? উনি বলছেন যে ওনার এলাকায় একজন ওনাকে বলছে যে জান্নাতুল ইসলামী দল, জান্নাতও পাওয়া যাবে, টাকাও পাওয়া যাবে। তো এটা কি উনি একজন মন্ত্রী হয়ে কোনো না, প্রশ্নটা হলো যে জান্নাতের কথা তো উনি বলেন নাই, জান্নাতের কথা ইলেকশনের সময় যে বলা হয়েছে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে, এটা তো আপনিও জানেন এবং আপনার এখানেও অনেক এটা নিয়ে আলোচনা হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় আপনি যদি এখনো ফেসবুকে ইউটিউবে ইয়ে দেন, আপনি এটা দেখবেন যে যদি বাবারা যদি জান্নাতে যেতে চাও তাহলে একটাই অপশন, দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। হ্যাঁ, যদি 72 কাতারের মধ্যে প্রথম কাতারে থাকতে চাও তোমাদের একটাই অপশন, দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে, তাই না? এবং এই যে মানে দাঁড়িপাল্লা কোরআনের মার্কা, মিজান শব্দের অর্থ পরিমাপ করা, কিন্তু সেটা দাঁড়িপাল্লা আল্লাহ কিয়ামতের দিন দাঁড়িপাল্লাই পরিমাপ করবে কিনা সেটা তো আল্লাহ বলেন নাই। আল্লাহ মানুষের পাপ এবং পুণ্যের হিসাব নিবেন এবং পরিমাপ করবেন, কিন্তু সেটা এই যে বাংলাদেশের যে দাঁড়িপাল্লা, এই দাঁড়িপাল্লাই করবেন না আগামী দিনের এই যে মিটার আছে মিটারে করবেন, না আল্লাহর কোন অন্য কোন সিস্টেম আছে? কারণ ওই জগৎটা একটা ভিন্ন জগৎ, তার সাথে দুনিয়ার কোনো কিছুই মেলে না। কিন্তু আমরা সেই মিজান শব্দটাকে এনে আমরা এই মানে জামাতের দাঁড়িপাল্লা মিলাচ্ছি, এটা তো একটা ধর্মের অপব্যবহার, তাই না? তো সেই জায়গাগুলোতে আমরা দেখেছি, এই জায়গাগুলো আমরা দেখেছি। এবং আপনি যেটা বলছেন যে উনি এস আলমের কথা কেন বললেন না, হ্যাঁ, এখন আরেকটা কথা আমি এখানে বলে দিই। দেখেন এই যে উনি নাবিল গ্রুপের কথা বলেছেন, তাই না? আমরা কিন্তু দেখেছি যে জামায়াতের আমির যখন রাজশাহীতে গেছেন, ওনার মঞ্চে এই নাবিলের মালিক কিন্তু উপস্থিত ছিল, জামাতের মঞ্চে এই নাবিলের মালিক কিন্তু হাজির ছিলেন, এটা আমরা দেখেছি। এটাও আমি আপনাকে ক্লিয়ার করি। 2 নম্বর হলো আপনার প্রশ্নটা ছিল যে উনি এস আলমের কথা কেন বললেন না। আমি মনে করি ওনার এস আলমের কথা বলা উচিত ছিল এবং এস আলম যে এই ব্যাংকটা এইভাবে ফোকলা করে নিয়েছে সেই বিষয়টি সরকারি দলের আলোচনায় অনুপস্থিত ছিল। আমি মনে করি এটা অবশ্যই বলা উচিত ছিল, থাকা উচিত ছিল। এবং এস আলমের এই যে লুটপাট, শুধু তো একটা ব্যাংক না, উনি অসংখ্য ব্যাংক লুটপাট করেছে এবং হাসিনার ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার জন্য যারা অর্থ জুগিয়েছে সেই গৌরী সেনদের অন্যতম শীর্ষ গৌরী সেন হলো এস আলম। এবং এই যে বিএনপি যে 17 বছর ক্ষমতার বাইরে ছিল, বিএনপি যে নির্যাতিত হয়েছিল যাদের কারণে, তাদের মধ্যে সেই মেকানিজমের মানে পয়সাটা জুগিয়েছে তো এস আলম। কাজেই সেই এস আলমের ব্যাপারে
সরকার চুপচাপ থাকবে, এসালমের ব্যাপারে সরকার কথা বলবে না, এটা কিন্তু মানে গ্রহণ করা যায় না এবং আমি এটার সাথে মানে একমত না। এখন আমি কনক্লুশনটা এভাবে টানি যে সামগ্রিকভাবে হাসিনার আমলে বাংলাদেশের যে ব্যাংকিং ব্যবস্থা মানে ভেঙে পড়েছে এবং আপনি দেখেন এই ঘটনার পরে কিন্তু আমরা দেখলাম যে সারা বাংলাদেশে ইসলামী ব্যাংক থেকে লোকজন টাকা তুলে নিচ্ছে। হ্যাঁ, এই যে আপনি দেখেন এই 5 তারিখের পরে অসংখ্য ব্যাংকে কিন্তু গভর্নর পরিচালক চেঞ্জ হয়েছে, চেয়ারম্যান চেঞ্জ হয়েছে, ডিরেক্টর চেঞ্জ হয়েছে এবং নির্বাচন মানে এই নির্বাচনের পরে অর্থাৎ বিএনপি সরকার ক্ষমতায় আসার পরেও কিন্তু অসংখ্য ব্যাংকে এটা হয়েছে। কিন্তু কোন ব্যাংক থেকেই কিন্তু এরা মানে এই যে গ্রাহকরা এইভাবে টাকা তুলে নেয় নাই। আপনি দেখেছেন বা কোন মিডিয়ায় দেখছেন যে অমুক ব্যাংকে এই গভর্নর মানে তার চেয়ারম্যান চেঞ্জ হওয়ার কারণে এইভাবে শত শত না হাজার হাজার লোক সারা বাংলাদেশ থেকে টাকা তুলে নিচ্ছে? কোথাও টাকা তোলে নাই। তাহলে এই ব্যাংক থেকে কেন টাকা তুলছে? মানে গভর্নর পরিবর্তন তো একটা ব্যাংকে হয় নাই, সরি চেয়ারম্যান পরিবর্তন তো একটা ব্যাংকে হয়নি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তিত হয়েছে, অসংখ্য ব্যাংকের চেয়ারম্যান পরিবর্তিত হয়েছে, পরিচালক পরিবর্তিত হয়েছে, পরিচালনা পর্ষদ পরিবর্তিত হয়েছে। কোথাও কোনো ব্যাংকের থেকে এইভাবে গ্রাহকরা তুলে নিচ্ছে না। তাহলে এই ব্যাংক থেকে তুলে নিচ্ছে কেন? এটা কি কোনো সিন্ডিকেটেড একটা কৌশল কিনা চাপ সৃষ্টি করার জন্য? তাই না? এটা নিয়ে তো একটা প্রশ্ন ওঠা যেতে পারে। আবার সর্বশেষ প্রশ্নটা হলো এই, দেখেন আজকে বাংলাদেশের সীমান্তে যেভাবে মানে এই যে লোক মানে শত শত লোককে প্রতিদিন পুশিং করার চেষ্টা হচ্ছে এবং বিজেপি সেটা রুখে দিচ্ছে এবং এই যে প্রতিদিন শুভেন্দু অধিকারী হুমকি দিচ্ছে, আমি প্রত্যাশা করেছিলাম যে বিরোধী দল এই যে এইটা নিয়ে একটা নোটিশ দেবেন যে আসেন আমরা 1 ঘন্টা 2 ঘন্টা জাতীয় স্বার্থে এটা নিয়ে আলোচনা করি। কিন্তু আমাদের বিরোধী দল এটা নিয়ে কথা বলছে না, সরকারি দলও এটা নিয়ে কথা বলছে না। সরকারি দলের না বলার কারণ মানে একটা বোঝা যায় আর কি, সরকার সাধারণত এইসব বিষয়গুলো নিয়ে এড়াইতে চায়, কিন্তু বিরোধী দলের তো সুযোগ আছে যে এটা নিয়ে সরকারকে চেপে ধরার, তোমরা কি করছো, কেন এইভাবে প্রতিদিন আমাদের, এটা তো একটা মানে খুবই খারাপ দিকে যাচ্ছে। আমরা কি যথেষ্ট কূটনৈতিক উদ্যোগ নিচ্ছি কিনা, আমরা ভারতের উপর যথেষ্ট চাপ সৃষ্টি করছি কিনা, ভারত আমাদের দেশের নাগরিকদেরকে এভাবে ঢুকিয়ে দিচ্ছে, বাংলাদেশেও হাজার হাজার ভারতীয় নাগরিক আছে, তাদেরকে কেন আমরা বহিষ্কার করছি না, তাই না? তো এই বিষয়গুলো নিয়ে তো বিরোধী দল পার্লামেন্টে নোটিশ দিতে পারতো, চাপ দিতে পারতো, তা না করে আজকে আমরা দেখেছি যে একটা মানে ওনারা সংসদে তোলেন নাই কিন্তু বাইরে এটা নিয়ে ওনারা একটা ব্যবস্থা নিয়েছে। এটা তো এখন তো পার্লামেন্ট চলছে, আলোচনাটা তো পার্লামেন্টে হওয়া উচিত, তাই না? এটা তো বাইরে তো অসংখ্য লোক অসংখ্য কথা বলছে, সোশ্যাল মিডিয়া অনেক কথা বলছে, কিন্তু এটা নিয়ে জাতীয়ভাবে যদি আলোচনা না করে একটা মানে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত না করা যায়, তাহলে এই যে একটা বড় ষড়যন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে, আজকে আপনি দেখেন এখানে 91 লক্ষ লোককে তারা মানে তাদের ভোটার তালিকা থেকে নাগরিকত্ব থেকে বাদ দিয়েছে। তো এই বাদ দেওয়ার ফলে এখন এই লোকগুলোকে তারা নির্ধারণ করেছে রাজনৈতিকভাবে মুসলিম বা হিন্দু, আমি সেই পরিচয়ে গেলাম না, কারণ এখানে মুসলিম বেশি আছে, কিছু তো হিন্দু আছে, কিন্তু তাদেরকে বাদ দেওয়া হয়েছে তারা মমতা ব্যানার্জির ভোটার বলে। তারা জানে যে, এবং নির্বাচনও আমরা সেই ইয়েগুলো পরিসংখ্যানগুলো মেলালে আমরা দেখতে পারি যে যেখান থেকে বাদ দেওয়া হয়েছে সেখানে মমতা ব্যানার্জি মানে হেরেছে, জিতেছে। তো ফলে এই লোকগুলো যদি আবার জাতীয় ভোটার তালিকায় যুক্ত হয়, মমতা ব্যানার্জি আবার জিতবে, বিজেপি হারবে। কাজেই কোনোভাবেই বিজেপি চাইবে না এই লোকগুলোকে আবার ভোটার তালিকায় সংযুক্ত করতে। তাহলে বিজেপির হাতে অপশন কি? বিজেপির হাতে একটাই অপশন, এই 91 লক্ষ লোককে যে কোনো ভাবেই হোক বাংলাদেশে ঠেলে দেয়া। আজকে শুভেন্দু অধিকারী বলছে আমি 4800 লোককে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছি। তো এটা নিয়েও তো সরকারের কাছে একটা নোটিশ দেওয়া যেতে পারতো যে আপনারা বলছেন আমরা বিজেপি বাংলাদেশে ঠেকিয়ে দিয়েছে, তাহলে শুভেন্দু অধিকারী কেন দাবি করলো 4800 লোক ঢুকে গেছে, তারা কোথায় ঢুকেছে, কিভাবে ঢুকেছে, তাদের অবস্থানটা কোথায়, তারা কি সত্য বললো না মিথ্যা বললো, আপনারা কেন প্রতিবাদ করছেন না? আমি শেষ করি চলে যাবো। হ্যাঁ আমি শেষ করছি, একটু আমি খুব দ্রুত শেষ করছি। তাহলে এই জায়গাতে আবার আপনার আসামে আছে, ত্রিপুরাতে আছে,
ওদিকে মালয়েশিয়া বলছে রোহিঙ্গাদের ফেরত নাও, সৌদি আরব বলছে 65,000 রোহিঙ্গা আছে তাদের ফেরত নাও। তাহলে বাংলাদেশ কি আবার এদিকে মানে মিয়ানমারের 11 লক্ষ রোহিঙ্গা অলরেডি বাংলাদেশে ঢুকে বসে আছে, আগে ছিল 4 লক্ষ, মানে 15 লক্ষ, আরো ওখানে যে 4 লক্ষ আছে তারা অলরেডি মানে ঢোকার রাস্তায় আছে। তাহলে এই যে বাংলাদেশ কি এইভাবে একটা আলাদা একটা প্রোগ্রাম করব, হ্যাঁ জনসংখ্যার গার্বেজে পরিণত হবে কিনা সেই জায়গা নিয়ে আজকে বিরোধী দলের বা প্রশ্ন করা উচিত ছিল এবং সরকারকে চেপে ধরা উচিত ছিল। সেই জায়গাতে না গিয়ে আমরা যখন মানে এই ইস্যুটাকে মানে এত বেশি গুরুত্ব দেওয়া হয়, তখনই কিন্তু এই প্রশ্নটার একটা লজিক্যাল জায়গা তৈরি হয় যে এই ব্যাংকটা কি